আচ্ছা, তাহলে আমি বলি, হ্যাঁ, তোমাদের সেকেন্ড চ্যাপ্টারের একটা ক্লাস নিয়েছিলাম। তো আজকাল একটা ক্লাস নিয়েও ভাবতেছিলাম। তো তোমরা যেহেতু সবাই ম্যাথগুলা করে ফেলছো, কারো প্রবলেম নাই, তাহলে কি থার্ড চ্যাপ্টারে ঢুকবো আমি? একটা বিষয় আমি বলি, হ্যাঁ, তোমাদেরকে এখন যেগুলো পড়াবো না আমরা, প্রথম থেকে যেগুলো পড়তেছি এগুলো কিন্তু সামনে সব অ্যাপ্লাই হবে, হ্যাঁ। যখন প্রসেস করব, আমরা সাইকেল করব, তখন এগুলো অ্যাপ্লাই হবে। তো এখন ফার্স্ট ল যেটা বলতেছে, যে প্রথম সূত্র, থার্মোডাইনামিক্স ফার্স্ট ল। ফার্স্ট লতে বলতেছে যে কোনো আবদ্ধ সিস্টেম, তোমার কোনো একটা আবদ্ধ সিস্টেমে আমি যে পরিমাণ মানে কাজ পাবো, তা উহার পারিপার্শ্বিক দিক হইতে সরবরাহকৃত তাপের সমানুপাতিক। ডাব্লু সমানুপাতিক এইচ। ওকে। সো এইটাই হচ্ছে আমাদের মেইন ফর্মুলা। আমরা এখান থেকে বাংলা লেখাটা কনভার্ট করব। ঠিক আছে, তাহলে আমরা কি বলছি, কোন একটা আবদ্ধ সিস্টেমে উৎপন্ন কাজের পরিমাণ। এই যে কাজ আছে, তাহলে আমরা লিখতে পারি কোন একটা আবদ্ধ সিস্টেমে উৎপন্ন কাজের পরিমাণ। কি বলছি, আমার আশেপাশ থেকে আমি যে পরিমাণ কাজ করব, আমার আশেপাশ থেকে যে পরিমাণ আমি তাপ মানে তার হচ্ছে আমাকে সরবরাহ করা হবে, তাহলে আমরা কি বলতেছি, উহার পারিপার্শ্বিক, মানে আশেপাশে থেকে, উহার পারিপার্শ্বিক দিক হতে সমানুপাতিক। হ্যাঁ, সো আমরা এখান থেকে পাই কি তাহলে, ডাব্লু সমানুপাতিক এইচ। এই সমানুপাতিক চিহ্নটা উঠাই দেওয়ার জন্য আমরা একটা ধ্রুবক নিয়ে আসি, সেটা হচ্ছে জে। ঠিক আছে, এটাকে আমরা বলছিলাম মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অথবা জুল বলতেছিলাম, মনে আছে না ভুলে গেছিস কোনটা? ওকে। সো এটা হচ্ছে পাইছি, হ্যাঁ। তো এখন এখান থেকে ক্লাসিয়াস একটা স্টেটমেন্ট দিছিল। ক্লাসিয়াস একটা স্টেটমেন্ট, তোদের এখানে ক্লাসিয়াস স্টেটমেন্ট আছে কিনা আমি শিওর বলতে পারতেছি না। আচ্ছা, তো ক্লাসিয়াস স্টেটমেন্টটা আমরা হচ্ছে একটু বলি। ক্লাসিয়াস স্টেটমেন্ট, হ্যাঁ। তো ক্লাসিয়াস বলছে এরকম, যে পারিপার্শ্বিক থেকে যে পরিমাণ তাপ সরবরাহ করবো আমি, এই তাপটার কিছু অংশ কাজ সম্পাদন করবে, আর কিছু অংশ কি করবে, অন্তর্নিহিত শক্তি বৃদ্ধি করবে। আর অন্তর্নিহিত শক্তি বৃদ্ধি বলতে কি বোঝায় বলতো, কে বলতে পারবি? আমরা ধর একজন চাকরি করে বা কেউ ইনকাম করে, সো ধর পার মান্থ 10K স্যালারি পাই। সো সে পার মান্থ খরচ করে হচ্ছে 8K, আর জমা করে 2K। তার মানে দেখ, প্রতি মাসে আমি ইনকাম করতেছি কত, 10,000 টাকা। এখান থেকে আমি প্রতি মাসে খরচ করতেছি কয় টাকা, 8,000 টাকা। তার মানে এই যে আমি যদি 10,000 টাকা হিট কনসিডার করি, যে হিট হচ্ছে আমার 10,000 বা 10 কিলো জুল বলতেছি আমি, আমি খরচ করতেছি কত, 8। তার মানে আমি এটা কি কাজ করতেছি প্রতি মাসে, তাহলে এটা হচ্ছে আমাদের কি কাজ, হ্যাঁ। আর এই যে 2K জমা করতেছি, কি জন্য জমা করতেছি, ইন ফিউচারে কাজে লাগানোর জন্য, তাই না? এই যে ইন ফিউচারে কাজে লাগানোর জন্য আমরা জমা করতেছি, এইটা হচ্ছে অন্তর্নিহিত শক্তি, হ্যাঁ। তার মানে আমি কি বলতেছি, যে ক্লাসিয়াস বলছে এরকম, যে পারিপার্শ্বিক দিক হতে সরবরাহকৃত মোট তাপের, তাহলে কি বলছি আমরা, পারিপার্শ্বিক, বানানগুলো একটু ভুল হলে ঠিক করে নিস, হ্যাঁ। দিক হতে সরবরাহকৃত মোট তাপের কিছু অংশ
কার্য সম্পাদন করবে এবং বাকি অংশ অন্তর্নিহিত শক্তি বৃদ্ধি করবে। হ্যাঁ, অন্তর্নিহিত শক্তি হচ্ছে তোর ইন্টারনাল এনার্জি বলি আমরা, ওকে। ইন্টারনাল এনার্জি একে হচ্ছে তোর ডেল ই দ্বারা কোনো কোনো বইয়ে প্রকাশ করে, কোনো কোনো বইয়ে হচ্ছে ডেল ইউ দ্বারা, আবার কোথাও কোথাও শুধু ইউ লেখা থাকে, ওকে। সো এটা নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নাই। আর আমরা হিট তো জানি যে হিটকে হচ্ছে আমরা এইচ অথবা কিউ দ্বারা প্রকাশ করি, আর কাজ তো ডাব্লিউ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, দেখ যে এইচ ইকুয়াল ডাব্লিউ প্লাস ডেল ই। আচ্ছা, তোদের বই কি দেওয়া আছে, ডেল ই দেওয়া আছে না ইউ দেওয়া আছে? আচ্ছা, ডেল ইউ দেওয়া আছে, ওকে, ডেল ইউ। সো এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছিস তোরা? এতটুকু ক্লিয়ার হয়েছে? ফার্স্ট ল ক্লাসিয়াস স্টেটমেন্ট, জিরোথ ল, সেকেন্ড ল, থার্ড ল, এই চারটা সূত্র থার্মোডাইনামিক্সের একবারে পানির মতো মুখস্থ থাকা লাগবে। তার কারণ তুই যদি চাকরির পরীক্ষাতে 10টা ভাইভা দিস, তোকে 8টা ভাইভাতে জিজ্ঞাসা করবে। আমি কি বলছি বুঝতে পারছিস? আচ্ছা, তো জিরোথ ল কি বলছে, যে জিরোথ লর ইতিহাসটা কিরকম বললাম, যে ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল হচ্ছে তাদের আবিষ্কার করার পরে মনে হয়েছে যে না, এখানে হচ্ছে থার্ড লর আগে, ফার্স্ট লর আগে জিরোথ লটা অ্যাপ্রোপ্রিয়েট, এই জন্য ওটার নাম জিরোথ ল দিচ্ছে, ঠিক আছে। জিরোথ ল বলতেছে কি, যে দুইটা বস্তু যদি পরস্পর সাম্য অবস্থায় থাকে বা সমতায় থাকে, হ্যাঁ, তার মানে ধরো দুইটা বস্তু আমি বলতেছি, একটা বস্তু, একটা বস্তু, কয় বস্তু হলো? দুইটা বস্তু। দুইটা বস্তু যদি অপর একটি বস্তুর সাথে, তাহলে অপর আরেকটা কি আছে, বস্তু আছে। তাই আমি ধরলাম অপর একটা বস্তু ধরো এই জায়গাতে আছে, এরকম কোন একটা জায়গাতে আছে, হ্যাঁ। তাহলে অপর একটা বস্তুর সাথে যদি তাপীয় সাম্যতায় থাকে, কি বলছি আমি, তাপীয় সাম্যতায় থাকে, তবে পরস্পর এরা তাপীয় সমতায় চলে আসবে। তার মানে আমাদের এখান থেকে এই পর্যন্ত, এই পর্যন্ত, এর যদি H1 হয়, এর যদি H2 হয়, এর যদি H3 হয়, তো তিনটাই কি হবে, সমতায় থাকবে। বোঝা গেছে কি বলছি? থাকবে। তাহলে এই সূত্রগুলো আমরা হচ্ছে বা তাপীয় সাম্য অবস্থায় বা তাপীয় সমতায় থাকবে, এগুলো আমরা লিখতে পারবো না পরীক্ষায় আসলে। এখন আমরা যদি একটু সেকেন্ড ল এবং থার্ড ল দেখতে যাই, ধরো আমি একটু সেকেন্ড ল এবং থার্ড লটা তোমাদেরকে পড়াই দিই, হ্যাঁ। এর ভেতরে যদি ফার্স্ট ল সেকেন্ড ল পড়াই ফেলছে, তাহলে থার্ড ল এবং সেকেন্ড লটা পড়াই ফেলি। ধরো একটা সিস্টেম মনে করো, একটা সিস্টেম, আমি এখান থেকে হিট দিচ্ছি এবং আমি সিস্টেমে দেওয়ার পরে আমি কাজ পাচ্ছি, হ্যাঁ। তো এটা একটা রিজার্ভার ধরলাম, রিজার্ভার মানে আমি যেখান থেকে মনে করো হচ্ছে তাপ দিব, আর এখানে আমি কি পাচ্ছি, কাজ পাচ্ছি। কি পাচ্ছে, কাজ পাচ্ছি, হ্যাঁ। তো আমরা কাজ লিখি, কাজ, হ্যাঁ। তো বলছে এমন একটা সিস্টেম তৈরি করা অসম্ভব যে আমি রিজার্ভার হতে যেই পরিমাণ তাপ দিব বা রিজার্ভার থেকে যে পরিমাণ তাপ গ্রহণ করবে তার সম পরিমাণ কার্য সম্পাদন করবে। মানে আমি যে পরিমাণ টাকা দিব সেম পরিমাণ কাজ দিবে আমার, এটা সম্ভব না, হ্যাঁ। তার মানে কি বলতেছি, যে এমন একটি অর্থাৎ এফিসিয়েন্সি 100%, এফিসিয়েন্সি কি 100%, হ্যাঁ। সো এখানে আবার তোমার হচ্ছে ক্লাসিয়াস হচ্ছে আবার এখানে মাথা নাক গলাইছে, মানে এর কাজই হচ্ছে নাক গলানো। ভাই ওটা কি তৈরি করা অসম্ভব? হ্যাঁ, অসম্ভব লিখছেন যে, অসম্ভব হবে? তৈরি করা সম্ভবই না। আমি ইঞ্জিনে যে পরিমাণ হিট দিব তার সম্পূর্ণ কাজ পাওয়া কখনো সম্ভব? এটা কার্নোট ইঞ্জিনে সম্ভব। কার্নোট ইঞ্জিন তৈরি হয় না, এখনো হবে না। বা তোমার পারপেচুয়াল মেশিন যেটা আর কি, হ্যাঁ,
পিপিএম অন, পিপিএম টু, এগুলো আছে, তোমরা আরো বড় হলে পড়বা আর কি। হ্যাঁ, এগুলো সম্ভব না। তো এখন ক্লাসিয়াস এখানে আবার বলছে যে এমন একটি সিস্টেম তৈরি করা কি অসম্ভব যা বাইরের কাজ ব্যতি রেখে, মানে বাইরের কাজ বাদ দিয়া, ওকে, তো বাইরের কাজ ব্যতি রেখে ঠান্ডা বস্তু থেকে গরম বস্তুতে কি তাপ দিবে। তুমি একটা বিষয় দেখো, তুমি এখানে দাঁড়ায় আছো, তোমার হচ্ছে টেম্পারেচার 98 99, তোমার একটা ফ্রেন্ড তোমার পাশে দাঁড়ায় আছে, তার জ্বর হয়েছে, তার 102 3, তো তোমার কাছ থেকে তার কাছে তাপ যায় না, তার কাছ থেকে তোমার কাছে তাপ আসবে? তার কাছ থেকে আসবে। তো বলতেছে যে হ্যাঁ, তোমার কাছ থেকে তার কাছে তাপ যাবে কখন, যখন আমি তোমার এখানে কিছু ইন করব, তখন, তার আগে না। তো তার মানে আমি আর ক্লাসিয়াস বলছে এরকম যে এমন একটি সিস্টেম, বা কি বলতেছি আমরা, এমন একটি সিস্টেম তৈরি করা অসম্ভব, এমন একটি সিস্টেম তৈরি করা অসম্ভব যা বাহিরের কাজ ব্যতি রেখে ঠান্ডা বস্তু হতে গরম বস্তুতে তাপ স্থানান্তর করবে। আচ্ছা, আরেকটা বিষয় বলি, হ্যাঁ, সংজ্ঞাগুলো হচ্ছে তোমরা সাজেশন বই দেখে পড়বা। তার কারণ হইতেছে কি, যে আমি লেখার সময় ধরো একবারে গুছাই লিখতে পারি না, মানে আমি আমার মতো করে লিখি, তো এটা লিখলে হবে, কোনো সমস্যা নাই। এখন এটা একটা এক্সাম্পল যদি দিতে যাই, ধরো যে তুমি একটা আইস বের করছো ফ্রিজ থেকে, তো আইসটা আস্তে আস্তে গলে যায়, কেন গলে যায়? কারণ আশেপাশে গরম পরিবেশ আছে না, এই গরম পরিবেশ থেকে আইসটা হচ্ছে তাপ অ্যাবজর্ব করে বা তাপ শোষণ করে, দেন আস্তে আস্তে কি বরফটা তাপমাত্রা বাড়তে থাকে, আর তোমার হচ্ছে পরিবেশের আশেপাশের পরিবেশের তাপমাত্রা ঠান্ডা হতে থাকে। যেমন তোমরা আরএসিতে যখন পড়ছিলা, তোমার হচ্ছে আরএসি, মানে যখন রেফ্রিজারেশন পড়ছো তখন দেখবা এরকম যে আমরা, এটা ইনডোর ছিল, এখানে হচ্ছে আমরা এদিক থেকে লিকুইড রেফ্রিজারেন্ট দিচ্ছিলাম, লিকুইড রেফ্রিজারেন্ট, ঠান্ডা রেফ্রিজারেন্ট, এইটা কি করতেছিল, এই রুম থেকে হিটটা গ্রহণ করতেছিল, দেন হইতেছে কি আবার এখান থেকে ভ্যাপার ফেজে বের হয়ে যাচ্ছিল। তারপরে দেখো, এই যে রেফ্রিজারেন্টটা ঠান্ডা ছিল, রুমটা গরম ছিল, এই জন্য তাপ অ্যাবজর্ব করছে। এখন যদি রেফ্রিজারেন্টটা যদি গরম থাকতো, তাহলে কি রুম থেকে তাপ গ্রহণ করতে পারতো? পারতো না। বুঝছো আমি কি বলছি? আচ্ছা, আর যদি উদাহরণ না মানে কষ্ট হয়, তাহলে এক করবা, ওই বাসায় ফ্রিজ আছে না, ফ্রিজ খোলার দরকার নেই, ফ্রিজে এক বোতল পানি রাখবা, ওটা বরফ হয়ে যাবে, তারপর হচ্ছে বালতিতে মনে করো এক মানে পানি হচ্ছে ই করে, পরে ওখানে পানিটা দিয়ে দিবা, দেখবো যে পানি, বালতির পানি ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে একটা সময় যাওয়ার পরে কি হয়, তোমার একটা মিক্সচার তাপমাত্রা পাও, যেটা গত চ্যাপ্টারে পড়ে আসছো, সেকেন্ড চ্যাপ্টারে। তো তার মানে কি, বরফ হচ্ছে তাপ ছাড়ে, আর পানি হচ্ছে তাপ গ্রহণ করে, ওকে। এটা ঠান্ডার সময় করো না কেউ, এটা গরমের সময় করো। ঠান্ডার সময় করে মনে করো হচ্ছে গোসল দিছো, পরে মনে করো জমে গেছো, পরে তো আমার ধরে নিয়ে গেছে। আচ্ছা, এখন থার্ড ল, তৃতীয় সূত্র কি বলতেছে দেখো, তৃতীয় সূত্র বলতেছে এরকম যে বিশুদ্ধ বস্তুর এনট্রপি। আচ্ছা, এনট্রপিটা কি? এনট্রপিটা হচ্ছে তোমার সংজ্ঞাটা এক্সাক্ট বলতেছি না আমি, জাস্ট একটু বলতেছি, হ্যাঁ, যে আমরা যখন ওই যে তাপ দিই, আমরা গতদিন দেখছিলাম, দেখো যখন তাপ দিচ্ছিলাম আমরা, তখন বলছিলাম যে এর ভিতরে যে মলিকুলগুলো আছে, এগুলো ভাইব্রেট হওয়া শুরু হয়। তো এই যে অণুগুলোর যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, এটাকে মূলত আমরা এনট্রপি বলি। অণুগুলোর যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, এটাকে আমরা কি বলি মূলত? এনট্রপি বলি। মনে থাকবে? আমরা যখন সামনে যাবো আস্তে আস্তে, এনট্রপি, এনথালপি, তখন সুন্দর মতো পড়াবো ওখানে, হ্যাঁ, জাস্ট এতটুকু খালি বলে রাখলাম তোমাদের। এখন একটু থার্ড ল পড়া জায়গায় এনট্রপি আসতেছে, এই জন্য একটু হালকা একটু টাচ দিয়ে রাখলাম, হ্যাঁ। তাহলে আমরা বলতেছি কি যে বিশুদ্ধ বস্তুর এনট্রপি শূন্য হবে যখন এর পরম তাপমাত্রা কি শূন্য হবে। তাহলে বলতেছি কি আমরা বিশুদ্ধ, বিশুদ্ধ বস্তুর এনট্রপি শূন্য হবে যখন এর পরম তাপমাত্রা শূন্য হবে। মনে থাকবে? এই চারটা সূত্র মনে থাকবে না? ওকে,
তো মূলত হচ্ছে এই 4টা সূত্রই তোমাদের কাজে লাগবে, ঠিক আছে? তোমাদের সাজেশন বইটা একটু বের করি আমি, হ্যাঁ, পিডিএফটা। আমি কিন্তু তোমাদের 3-4 অধ্যায় একসাথে পড়াই দিচ্ছি, বুঝছো? এটা চেঞ্জ করে ফেলি, হ্যাঁ। কারণ তোমরা যদি পিডিএফটা পড়ো খুব সুন্দর মতো অ্যান্সারগুলো করতে পারবা, ঠিক আছে? কারণ থিওরি তো এটা তোমাদের অ্যানিমেশন ভিডিও নাই যে আমি অ্যানিমেশন দেখাবো, এই জন্যই মূলত হচ্ছে এখানে বোঝাচ্ছি, হ্যাঁ। এখন তোমাদের 4th চ্যাপ্টারে কিছু ম্যাথ আছে, ওকে। রচনামূলক কোশ্চেনে তোমার পার্থক্য আছে, দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা আছে, এটা রিডিং পড়লে লিখতে পারবা, দ্বিতীয় সূত্রের ব্যাখ্যাটা সুন্দর মতো রিডিং পড়লে লিখতে পারবা। আচ্ছা, তোমাদের হচ্ছে যে সাজেশন বই পিডিএফটা দিয়েছিলাম আগে, ওটা পড়ার দরকার নেই, আমি আবার দিব একটু, হ্যাঁ, কিছু কারেকশন করছি তো এই জন্য। আচ্ছা, তোমাদের সাজেশন বইয়ের হচ্ছে চতুর্থ অধ্যায়ের মূলত হচ্ছে তোমার প্রথম যে ম্যাটটা আছে, যে একটি জলপ্রপাতের উচ্চতা 50 মিটার। আচ্ছা, জলপ্রপাত দেখছো কখনো বা দেখছো? এই যে টারবাইন ধরো, হ্যাঁ, টারবাইনের ব্লেড টেড আমি আঁকাতে পারলাম না, এটা অনেক কষ্টের একটা বিষয়। এই টারবাইনের ব্লেডে ধরো একটা, এখানে একটা রিজার্ভার দিচ্ছি আমি, হ্যাঁ, এখান থেকে আঘাত করে না? এখানে আঘাত করে তখন টারবাইনটা, ব্লেডটা যখন আঘাত করে তখন টারবাইন ঘোরে। এটা ঘোরার পরে এটা জেনারেটরে যে কি করে, জেনারেটরে যে হচ্ছে তোমার বিদ্যুৎ উৎপাদন করে। রাঙামাটি কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র নাম শুনছো? হ্যাঁ, ওখানে আবার অনেক বলে না, ড্যামের মাধ্যমে পানি আটকায় রাখে, রেখে একসাথে ছাড়ে ভ্যালোসিটি বাড়ার জন্য, বলে না? তো বলতেছে যে একটা জলপ্রপাত আছে, তো জলপ্রপাতটা ধরো এরকম যে আমার এটা হচ্ছে, আমি ভূমি ধরছি, এখান থেকে 50 মিটার উপরে আছে, তাহলে এই জিকলটা কত, 50 মিটার উপরে, মানে এখানে আমার হচ্ছে জল রাখা আছে বা পানি রাখা আছে, হ্যাঁ, এখানে জল বা পানি রাখা আছে। বলছে এর উপর হতে পানি তলায় পড়ে পুরোপুরি তাপ শক্তিতে রূপান্তরিত, তার মানে এখানে যখন পড়ছে তখন পুরোটাই কিসে কনভার্ট হয়ে গেছে, তাপ শক্তিতে কনভার্ট হয়ে গেছে, ওকে। এবং উপর এবং তলার পানির তাপমাত্রার পার্থক্য নির্ণয় করো। বলছে এই উপরে এখানে তাপমাত্রা কত ছিল আর এখানে কত ছিল, এই পার্থক্যটা নির্ণয় করতে বলছে। তাহলে আমি যদি বলি এখানে T1 ছিল, এখানে যখন পানিগুলো পড়ছে তখন এখানে হয়েছে কত, T2, তাহলে আমাদের পার্থক্য কত রু দেখো তো, ডেল টি না? পার্থক্য ডেল টি। না ভাই, T2 - T1 হবে না? ডেল টি মানে কি, পার্থক্য না? এটাকে আমি ধরো T2 মাইনাস হ্যাঁ। T1 মাইনাস T2 লিখতে পারি, এটা পার্থক্য, অথবা T2 মাইনাস T1 লিখতে পারি। তো যেহেতু আমরা জানি না যে কোন এই জায়গায় তাপমাত্রা বেশি ছিল না এই জায়গাতে বেশি ছিল, আমরা জানি না, তাহলে আমরা ডেল টি লেখা আমাদের সবচেয়ে ভালো না? জি ভাইয়া, ঠিক আছে, বুঝছো? বুঝছি। জি। ওকে, তাহলে এখন এইটা গেল। এখন বলতেছে যে জের মান দেওয়া আছে, এই যে এই জের মান দেওয়া আছে তোমার 4.2 ইন্টু 10⁻7 আর্ক পার ক্যালোরি, হ্যাঁ, আর্ক পার ক্যালোরি। তার মানে এটা হচ্ছে সিজিএস এককে দেওয়া আছে, ওকে। সো এখন এখানে কতটুকু পানি ছিল আমি জানি না, আমি ধরে নিলাম এম পরিমাণ পানি ছিল, এম। এখানে যে টোটাল পানিটা পড়তেছে, তাহলে এখানেও কি পানির ভর এম হবে না, না পরিবর্তন হবে, একই একই রকম পানি থাকবে না? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ধরো এরকম, যে আমরা প্রথম সূত্রতে কি পড়ে আসছিলাম, ডাব্লিউ ইকুয়াল টু জে এইচ পড়ছিলাম, মনে পড়ে? জি ভাইয়া। ডাব্লিউটা কি ছিল, কাজ, এটা ছিল কি, তাপ। এখন দেখো ডাব্লিউ ইকুয়াল টু জে ইন্টু এম এস ডেল টি, লেখা যায় না? জি ভাইয়া। ওকে, এখন আমরা বলো সিজিএস পদ্ধতিতে পানির আপেক্ষিক তাপ কত, এস এর মান কত, বলতে পারবা কেউ? এক হবে কি ভাইয়া? আমি তো জানি না রে ভাই, ভুলে গেছি, এই জন্য জিজ্ঞাসা করতেছে।
বলো। ভাইয়া 335 হবে। খাবি মায়ের। কোন এককে আছে 335? দেখতো বই দেখা বললি খুঁজে খুঁজে কোন এককে আছে বল। কে যা কে যেন কে যেন এক বলছিলি? আমি বলছিলাম ভাইয়া। তো তুই এক যে বললি, তোর নিজের ভিতরে কনফিডেন্ট নাই? জানি না তো, আচ্ছা কিন্তু মানে ইয়া করে বলি নাই। আচ্ছা, এখন দেখ ডাব্লুটা কি কাজ, আমরা ছোটবেলায় পড়ে আসছি, দেখ কাজ ডাব্লু ইকুয়াল টু বল ইন্টু বলের দিকে সরণ, পড়ে আসছিলাম। আবার পড়ে আসছিলাম যাহাই কাজ তাহাই শক্তি, তাহলে আমরা ই ইকুয়াল টু ডাব্লু লিখতে পারি। এই যে ই আবার কয় প্রকার, দুই প্রকার ছিল, হাফ এম ভি স্কোয়ার, আবার ছিল কি এম জি এইচ, এই ছিল না? পড়ছিস ফিজিক্সে পড়ছিস? ভুলে গেলে এটা, ভুলে গেলে হচ্ছে মাথায় রেখে নে, ঠিক আছে? জি ওই যে ভাইয়া বলছি। ওই যে ফিজিক্স অন খুব ফাঁকি দিছিস না, এটা তো আমার ডিপার্টমেন্টের সাবজেক্ট না, নন ডিপার্টমেন্টের সাবজেক্ট, পড়বো কেন তো ভালোভাবে, হাড়ে হাড়ে টের পাবা, টেনশন নাই, বুঝছো? তো এখন, ঠিক আছে ভাইয়া, আপনি একটু শিখাই দিবেন হয়ে তো যাবে। এখন বিষয় হচ্ছে যে এই যে কাজ এখানে ডাব্লু, এই ডাটাটা দেখে আমাকে বলো যে এইখানে ডাব্লুর মান এফ ইন্টু এস হবে, হাফ এম ভি স্কোয়ার হবে, না এম জি এইচ হবে, বলো। দেখো এমজি এম জি, এই আচ্ছা এই যে এম জি এইচ বসাইতেছি, এতটুকু কে কে বোঝো না একটু বলো। ভাইয়া আচ্ছা দেখ এইখানে আমরা বল জানি। না আচ্ছা এই পানিটা এখানে কত বেগে আঘাত করতেছে আমি জানি। না দেখ তো কত উচ্চতা হয়ে আসতেছে এটা আমি জানি না। হ্যাঁ তাহলে আমরা এখানে তাহলে কি আমরা এখানে ভি জানি না, তাহলে কি আমরা হাফ এম ভি স্কোয়ার বসাতে পারবো? না আমরা এফ এর মান জানি না, তাহলে আমরা এফ এস বসাবো? আমরা এম, আমরা এম জি এইচ, দেখ এইচ জানি, জি জানি, এমও জানি, তাহলে বসাতে পারবো না? হ্যাঁ ভাইয়া আচ্ছা এটাকে তুই এফ এসও বসাতে পারবি, হাফ এম ভি স্কোয়ার বসাতে পারবি, আমি একটু দেখাই দিই, হ্যাঁ। এফ সমান কি লিখতে পারি আমরা এখন, এম জি, এস এর বদলে কি এইচ লিখতে পারি, পারি না? এই ভাইয়া ওকে, তাহলে এটা বসাতে পারিস। দেখ এই ভি, এই ভি স্কোয়ার বেগ লাগবে, কোন জায়গার বেগ লাগবে, এই জায়গার বেগ লাগবে, এই জায়গার বেগটা দেখতে কত দূরত্ব আসা হয়েছে, ছোটবেলায় পড়ছিলাম ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ, তাহলে এখানে দেখ ভি স্কোয়ার ইকুয়াল টু কি লেখা যায়, টু জি এইচ, কারণ এটা তো ইউ তো এখানে জিরো ছিল, আদি বেগ, তাহলে এটা বসা ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার কি টু জি এইচ, এই টু টু ক্যান্সেল হয়, কি থাকে এম জি এইচ থাকে না, এই যে ছোটবেলায় আমরা পড়ছিলাম না, শক্তি অবিনশ্বর, শক্তির কোনো ধ্বংস বা ক্ষয় নাই, শক্তি শুধু ভাইয়া এক জায়গা থেকে আরেক জায়গাতে রূপান্তরিত হয়, বলছিলাম। এই ভাইয়া ওকে প্রমাণ পাইছিস? তাহলে এইবার এক মানগুলো বসা, আমরা এম এর মানটা জানি না, কিন্তু আমার এখানে এম যা এখানে এম তা, তাহলে আমি এম কনস্ট্যান্ট রেখে এই দুই পাশ থেকে এম কেটে দিতে পারি না? এখন বুঝি নাই। এখন দেখ এই জে এর মানটা আসলে কিছু সিজিএস এ দেওয়া আছে আমার, তাহলে আমার জি এর মানটা কি সিজিএস এ বসাতে হবে এই পাশে, 981 ইন্টু বা 980, এইচ কত 50, 50 হবে না, 50 সাথে হচ্ছে 50 সেন্টিমিটারে কনভার্ট করবো কোনটা, হ্যাঁ? এটা এটা কিসে বসাইছো, কোন এককে বসাইছো এটা, এমকেএস না সিজিএস? তাহলে এই 50 মিটারকে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে না আমার, জি তাহলে এটাকে 1000 সেন্টিমিটার, তাই না? 100 সেন্টিমিটার আচ্ছা আমি ঠিকই লিখছি, 7 ইন্টু এস এর মান কত 1 ইন্টু ডেলটি, এখানে ডেলটির মানটা বের হবে। হ্যাঁ খুব কঠিন না ছোট সহজ কোনটা? আচ্ছা 0.1168, 0.1168 ডিগ্রি। তো এতটুকু ক্লিয়ার হয়েছে সবার? ভাইয়া একটু পুরোটা বুঝাই দেন।
কোন জায়গা বুঝিস না সেটা বল, পুরোটা বুঝাইলে তো আবার ঝামেলা। মান বসাইলে না এটা কোন এককে আছে? সিজিএস এককে, তাই না? তাহলে তুই ওকে যদি এটা এই মান যদি সিজিএস এ বসাইতে যাস, তাহলে তোকে পুরো মানটাই সিজিএস এককে বসাতে হবে না? তো সিজিএস এককে জি এর মান কত? 9.81 না? ওই 9.81 হচ্ছে এমকেএস, 981 হচ্ছে সিজিএস, আর 32 হচ্ছে এফপিএস। এটা মুখস্থ করে নিবি, ঠিক আছে? আচ্ছা, আর ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব এমকেএস এ। ঘনত্ব, পানির ঘনত্ব 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। পানির ঘনত্ব এফপিএস এ 62.5 পাউন্ড পার ফিট কিউব। এটা কিরকম জানিস? একটা চিকন স্বর্ণের চেন আছে না, দেখবি যে একবার হালকা স্বর্ণের চেন গুলা মেয়েরা সারাক্ষণ দিয়ে থাকে না, গলার মালা করে রাখে না? এগুলা গলার মালা করে রাখতে হবে, নাহলে জীবনে মানে নিজেরে শিক্ষিত বলে পরিচয় দেওয়া যাবে না। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এখন দেখ এখানে হচ্ছে আমরা, তাহলে এখানে কি জি এর মানটা সিরিয়াস কত হবে তাহলে? 981। তাহলে এটা 50 মিটার আছে, তাহলে এই যে 50 মিটার, মিটারটা কোন একক? এমকেএস না? তাহলে তাহলে এটাকে সিরিয়াস, তাহলে এটাকে সেন্টিমিটার কনভার্ট করতে হবে, এই জন্য আমরা 100 গুণ সেন্টিমিটার নিয়ে গেছি। বোঝা গেছে? দেন হচ্ছে এটা আমরা বসাইছি, এবার ক্যালকুলেশন করে নিবি, পারবি না? এই এসের মানটা একটু লিখে দিন। এসের মতো অন, সিজিএস এর বেজার কি বুঝতে এটা বই একটু খুঁজে নিও, সবই যদি আমি লিখে দিই তাহলে তোমরা খুঁজবা কি বলো? আগে নিজের চেষ্টা করো, পড়াশোনা এত সহজভাবে করে দিলে তো ঝামেলা না। আমি লিখে দিব না বলি নাই, আমি বলছি আগে নিজে চেষ্টা করবো, তারপর আমি লিখে দেবো। বোঝা গেছে? আচ্ছা, তো 2 নম্বর অঙ্ক আছে এরকম যে একটি চক্রে 4টি প্রক্রিয়া আছে, তো 4টা প্রক্রিয়া আছে। আচ্ছা ঠিক আছে, যার তাপ স্থানান্তর গুলো হচ্ছে 80 কিলো জুল, -60 কিলো জুল, -24 কিলো জুল, +12 কিলো জুল নিউটন মিটারে। কাজের পরিমাণ নির্ণয় করো। কাজের পরিমাণ নির্ণয় করো কিসে? নিউটন মিটারে। তো দেখো Q1 দিছে +80 কিলো জুল, Q2 দিছে -60 কিলো জুল, Q3 -24 কিলো জুল, Q4 +12 কিলো জুল। এই দেওয়া আছে 4টা মান। হ্যাঁ, এই 4টা মান হচ্ছে কিভাবে হয় আর কি, যে তোমার আমরা যখন 10 অধ্যায় পড়বো তখন তোমাদেরকে হচ্ছে এরকম সাইকেল আঁকা শিখাবো। হ্যাঁ, এরকম সাইকেল আঁকা শিখাবো, তো সাইকেলগুলো যখন করবো তখন এটা করবা, বুঝতে পারবা। সো এখন দেখো আমরা লিখতে পারি এরকম যে ডাব্লিউ ইকুয়াল টু বীজগাণিতিক যোগফল। ভাই আসেন, এবার ভাই আসলে আসেন না তো ওই রুমে বসেন ফ্যান ট্যান দিয়ে। আচ্ছা দেখো, বীজগাণিতিক যোগফল এটার, হ্যাঁ বীজগাণিতিক যোগফল নির্ণয় করতে। বীজগাণিতিক যোগফল কি? আমার টোটাল ডিকিউ বা টোটাল কিউ ইকুয়াল টু লিখতে পারি আমরা Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4। তাহলে এখন দেখো Q1 এর মান কত? 80 +80, Q2 কত? -60, Q3 কত? -24, আর Q4 হচ্ছে 12। তো এটা করলে কত আসে? 60, 80, 84 কত আসে দেখো তো, আমি বলবো না। এইটা তো ভাই না শিওর?
কিভাবে এটা আছে? ক্যালকুলেটর দিলে 8 কিলো জুল এটা আসতেছে, ঠিক আছে? তো এখন প্রকৃত কাজের পরিমাণ কত? এটা দেখো তো, এই যে কিলো জুল, কিলো জুল, এই জুলটা কোন এক কিসের কাজের একক? জুল না? আচ্ছা, তাহলে আমরা এটা কাজ বলতে পারি। তাহলে এখন এটাকে কোথায় নিয়ে যেতে হবে? নিউটন মিটারে। তো নিউটন মিটার সমান কি লিখতে পারি আমরা? জুল লিখতে পারি না? তাহলে আমরা এই কিলোটাকে যদি উঠাই ফেলি তাহলে আমাদের কি অ্যান্সার শেষ না? তাহলে আমরা লিখতে পারি অতএব প্রকৃত কাজ W ইকুয়াল টু 8 কিলো জুল ইকুয়াল টু 8। এই কিলো কে উঠানোর জন্য কি করবো আমরা? 1000 দ্বারা ভাগ দেবো না? গুণ। ওকে, তো মনে আছে, যাক, ইন্টু 1000, এত নিউটন মিটার অ্যান্সার। কেউ কেউ লিখতে পারে এরকম 8 ইন্টু 10⁻³ নিউটন মিটার অ্যান্সার। কারো করে মন চাইলে এভাবে লিখতে পারো 80 নিউটন মিটার অ্যান্সার। বোঝা গেছে? বুঝতে পারছো? ওকে। আচ্ছা, তোমাদের 3 নম্বর একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে 42 কেজি ভরের একটি জ্যোতিষ্ক। জ্যোতিষ্ক কি এটা জিজ্ঞাসা করো না, ঠিক আছে? আমি ভুলে গেছি। আমি একটা কণা ধরে নেব, হ্যাঁ? পৃথিবীর আবহাওয়ার ভিতর দিয়ে যাবার ফলে এর গতিবেগ, মানে পৃথিবীর আবহাওয়ার ভিতর দিয়ে একটা কণা ধরো যাইতেছে, এটা কণা এ যাইতেছে পৃথিবীর আবহাওয়ার ভিতর দিয়ে, হ্যাঁ? যাওয়ার সময় এটা কত কেজি ভরের? 42 কেজি। 42 কেজি ভরের, হ্যাঁ? তো যাওয়ার ফলে কি হয়েছে? গতিবেগ 20 কিলোমিটার পার মিনিট হতে হ্রাস পেয়ে 5 কিলোমিটার পার মিনিট হয়েছে। তার মানে আগে ছিল গতি ইউ ইকুয়াল টু 20 কিলোমিটার পার মিনিট। যখন একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত, ধরো এই একটা আবহাওয়া দিলাম আমি, এখানে যাওয়ার সময় এই জায়গাতে আসার পরে তার বেগ হয়েছে ভি ইকুয়াল টু 5 কিলোমিটার পার মিনিট, হ্যাঁ? ভর তো কোনো চেঞ্জ নাই, 42 কেজি। এতটুকু বুঝছো সবাই? এখন বলতেছে যে গতিবেগ, আচ্ছা বলতেছে যে 42 কেজি ভরের একটা জ্যোতিষ্ক পৃথিবীর আবহাওয়ার ভিতর দিয়ে যাওয়ার সময় এর গতিবেগ 20 কিলোমিটার পার মিনিট থেকে হ্রাস পেয়ে 5 কিলোমিটার পার মিনিট হয়েছে। তার মানে 20 ছিল, প্রথমে 20 কিলোমিটার বেগ ছিল, পরে তোমার 5 কিলোমিটার পার হয়ে গেছে। বুঝছো এতটুকু? আচ্ছা, বলছে গতিবেগের পরিবর্তনের দরুন, এই যে গতিবেগের পরিবর্তন হয়েছে, যে এই পরিবর্তনের কারণে উৎপন্ন তাপ, মানে কতটুকু তাপ উৎপাদন হবে তা তোমাকে ক্যালোরিতে বের করতে হবে। কিসে বের করতে হবে? ক্যালোরিতে। ওকে, তো এখন এখানে জের মানটা দেওয়া আছে 4.2 ইন্টু 10⁻7 আর পার ক্যালোরি, ঠিক আছে? তো আমরা হচ্ছে এটা লিখতে পারি এরকম জে ইকুয়াল টু 4.2 লিখতে পারি, হ্যাঁ? এটা এমকেএসে লিখতে পারো, এমকেএসে। আবার কোন কোন বইয়ে থাকবে এরকম দেওয়া আছে 4.18। ওকে, 4.18 দেওয়া আছে, বুঝছো? তো যেটা মন চাই সেটা লিখতে পারো। সো এখন আমাদের সবগুলা মান দেখো, আমাদের সবগুলা মান কিসে আছে? এমকেএস এককে আছে না? তাহলে আমাদের জন্য এই মানটা বসানো বেটার না এই মানটা বসানো বেটার? কোনটা? আচ্ছা, তাহলে 4.2 বসানো বেটার। তাহলে আমাকে সবগুলো মান কনভার্ট করতে হবে না। তাহলে আমরা দেখো এখানে লিখতে পারি যে আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু জে কিউ, তাই না? আমার এই কিউ এর মানটা বের করতে বলছে। কিসের মানটা? কিউ এর মান। তাহলে আমরা এখানে লিখতে পারি দেখো যে কিউ ইকুয়াল টু ডাব্লিউ বাই জে, এটা ইকুয়াল। এখন দেখো এই ডাব্লিউটা কি? কাজ। আমরা কি বলছিলাম যাই কাজ তাই শক্তি। তাহলে আমরা ডাব্লিউ সমান লিখতে পারি এরকম, দেখো এফ ইন্টু এস, অথবা লিখতে পারি এম জি এইচ, অথবা লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার। তখন দেখো, তখন আমার একটা বেগ ছিল, এখন কয়টা বেগ আছে? দুইটা বেগ আছে না?
তাহলে আমরা এটা লিখতে পারি এরকম, হাফ এম ডেল ভি স্কোয়ার। বুঝছো? এটা বেগ যদি একটা বেগ থেকে গেলে একটা বেগ দিবা, যদি হচ্ছে বেগের পার্থক্য থেকে গেলে বেগের পার্থক্য দিবা। বুঝছো? এটা প্রমাণ করা যায় আর কি, প্রমাণটা দেখাই দিছি না, এটা ফিজিক্সের। হ্যাঁ, তাহলে এখন দেখো এই ডাব্লিউ সমান আমরা কি লিখতে পারি, হাফ এম ইউ স্কোয়ার মাইনাস হাফ এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই জে। এতটুকু বুঝছো? বলো। জি ভাই। ওকে, তাহলে এখন এখান থেকে আমি যদি হাফ এম কমন নিই, তাহলে দেখো এরকম লেখা যায় 0.5 ইন্টু এম এর মান কত 42 ইন্টু এই যে ডেল ভি লিখছিলাম, ডেল ভি বলতে কি বেগের পার্থক্য, তাহলে ইউ, ইউ এর কত 20, 20 কিলোমিটার পার মিনিট আছে, তাহলে এটাকে আমি মিটার পার সেকেন্ডে নিয়ে যাবো, তাহলে 1000 দ্বারা গুণ আর কত 3600 দ্বারা ভাগ না। এগুলা বলতে এত ভয় পেলে হবে? আর এটার মান কত 4.2। এটা ক্যালকুলেশন করলে এটা মান পাবা না, এটাই হচ্ছে এত ক্যালোরি অ্যান্সার। এতটুকু বুঝছো? ওকে, কত আসে একটু ক্যালকুলেশন করি। 5 ইন্টু 42 ইন্টু 20 ইন্টু 1000 ইন্টু 60 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 1000 ডিভাইড বাই 60 স্কোয়ার ডিভাইড বাই 4.2। এই অ্যান্সার তো মিলে নাই রে। অ্যান্সার তো মিলে নাই। তাহলে কি করা যায় বলো তো? কেউ কথা বলতেছো না কেন? ভাই মান কি বলো? হ্যাঁ, মান বলো। আচ্ছা, অ্যান্সার মিলছে, মানে বিষয় হচ্ছে কি তোমাদের সাজেশন বই তো আমি অঙ্ক করাইছি তাই না, এখানে কি ক্যালোরি দিছি না, এখানে জাস্ট কিলো ক্যালোরি হবে। বুঝছো? মানে এখানে আমি বলি এখান থেকে ক্যালোরি বের হবে। বুঝছো? আমি বলি এখান থেকে ক্যালোরি বের হবে না, আর তোমাদের হচ্ছে যে সাজেশন বই যে অ্যান্সারটা দেওয়া আছে ওইরকম ওখানে একক ক্যালোরি দেওয়া আছে না, ওইখানে কিলো ক্যালোরি হবে আর কি এককে। এই জন্য বলতেছি, তো এখানে যে মানটা আসবে তুমি সেটা অ্যান্সার দিতে পারো, আর তুমি যদি বলো যে কিলো ক্যালোরিতে বের করবা সেটাও দিতে পারো। বোঝা গেছে?